গত 10 দিনে হয়ে গেছে 36টা ম্যাচ এবং আমরা ড্রিবল করতে 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 এখন এই ওয়ার্ল্ড কাপের বিজনেস এন্ডে পৌঁছে যাচ্ছি প্রায়। এবং আপনাদের ডেইলি ডোজ অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট আহমেদ বিন পারভেজ এবং আজকে আমার সঙ্গে একজন স্পেশাল গেস্টকে পেয়েছি। আমরা সাধারণত এই ডাচ সমর্থকদের কিন্তু খুব একটা খুঁজে পাই না, অন্তত বাংলাদেশে। তবে ইটস মাই অনার, ইট ইজ মাই প্লেজার টু ইন্ট্রোডিউস টু অল অফ ইউ। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আলী শাহ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এবং রাইজিং বিডির দর্শকদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিইং হিয়ার। প্রথমেই আপনাকে আসলে বলতে চাই যে আপনি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চান, শুধুমাত্র ডাচ ফ্যান হিসেবেই তো আপনাকে ইন্ট্রোডিউস করলাম, আমাদের দর্শকদের জন্য আপনার ইন্ট্রোডাকশনটা আপনি আসলে কিভাবে দিতে চান অ্যাজ আ ফুটবল ফ্যান প্লাস হোয়াট ইউ ডু ইন ইউর ক্যারিয়ার? আমি প্রথমে যদি আমার ক্যারিয়ারের কথা বলি, আমি একজন ফ্যাব্রিক মার্কেটার। আমি ফ্যাব্রিক মার্কেটিংয়ে কাজ করি। আমি বাংলাদেশি, চাইনিজ, কোরিয়ান, হংকং বেসড বিভিন্ন কোম্পানিতে জব করেছি বিভিন্ন সময়ে। ফুটবল ফ্যান হিসেবে আমি আসলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ আমি ছোটোবেলা থেকেই ফুটবল খেলা দেখি। একসময় ভালো খেলতাম, পরবর্তীতে আমার একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয় আমি যখন কলেজে পড়ি। আমি হয়তো তখন খেলোয়াড়ও হতে পারতাম। তো তারপর থেকে আমি আসলে পুরোপুরি ফুটবল থেকে সরে যাই, কিন্তু আমার মনে এবং হৃদয়ে পুরোটা জুড়ে আসলে ফুটবল খেলা আমি আসলে সেই 90 থেকেই দেখি। তবে আমি যদি বলি যে আমি বুঝতে পারি কখন বেশি, আমি সেটা বলবো যে 1994। আমি যেভাবে ডাচ সমর্থক হলাম এটা হচ্ছে এরকম যে আমি আমার চাচার মাধ্যমে আমি জানতে পারি যে ডাচ ফুটবল দল খুব ভালো ফুটবল খেলে। সেই সুবাদে আমি তখন অন্য সবার মতোই ব্রাজিল বা আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতাম। আমিও ম্যারাডোনার ভক্ত ছিলাম বা ব্রাজিলের গল্প শুনতাম, কিন্তু তেমন কোনো দলকে সমর্থন দিতাম না। কিন্তু যখন আমি আমার চাচার কাছে শুনলাম যে ডাচ দল ভালো ফুটবল খেলে, সেই সময়টা আমি খেয়াল করলাম যে আচ্ছা, কাকা যেহেতু বলেছেন আমি একটু দেখি। তো আমি কোনো একটা কোয়ার্টার ফাইনাল 1994-এর কথা বলছি, কোয়ার্টার ফাইনালে আমি দেখলাম যে ডাচ দল খেলছে ব্রাজিলের বিপক্ষে। আমি খেয়াল করলাম প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ শুরু থেকে প্রায় 70-80 মিনিট পর্যন্ত মোটামুটি ডমিনেশনটা আসলে ডাচদেরই ছিল, এবং একটা দল এত সুন্দর ফুটবল খেলতে পারে, খুব অবাক হয়ে গেলাম। তারপরে যেটা হলো যে ব্রাজিলিয়ান একটা হুট করে একটা সাব হলো, ব্রাঙ্কো নামে কোনো একটা প্লেয়ার আসলো, একটা ফ্রি কিক করলো, গোল। তো ওই গোলে হেরে গেল, মানে নেদারল্যান্ডস এলিমিনেট হয়ে গেল 1994-এ বিশ্বকাপ থেকে, সম্ভবত 2-1 গোল আমি যদি ভুল না করি। তো আমি যেটা ফিল করলাম যে এইটা আমার মনে দাগ কাটছে। আমি ফিল করছি যে ফুটবল সমর্থক হওয়ার জন্য অনেকে আমরা বলি না অনেক সময় যে মনে হয় কোনো একটা দল ভালো খেললে ফুটবল তার প্রতি ভালোবাসা জন্ম নেয় বা কোনো একটা খেলোয়াড় বেশি। আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট। আমি একটু ডিফারেন্টভাবে ভাবি যে কোনো একটা দল যখন ভালো খেলে এবং সে যখন সফল হয় না, তখন এটা আসলে মনে দাগ কাটে। এইটা আমার মনে আরও বেশি দাগ কাটছে 1998-এ, কারণ আমি তখন ফুল ফেজে ডাচ একটা সমর্থক, একদম খুব ভালো ফুটবল বুঝি, এবং আমি তখন কলেজে পড়ি। তো এইরকম সময়টাতে আমি যখন দেখলাম ওই একই ব্রাজিলের কাছেই আবার এই সেমিফাইনালে কিন্তু এই নেদারল্যান্ডস দল হেরে গেল, এবং সেটা কোয়ার্টার ফাইনালে। এই দুইটা জিনিস আমার মধ্যে দাগ কাটলো, এবং আমি বিশ্বাস করি এই যে পৃথিবীব্যাপী, আমরা অনেক সময় বলি না যে পৃথিবীব্যাপী কেন আর্জেন্টাইন সমর্থক বেশি। আপনি খেয়াল করবেন যে ম্যারাডোনা যখন বিশ্বকাপ জয় করলো, তারপর থেকে এই যে প্রায় 36 বছর সম্ভবত, এতগুলো বছর এই যে হাহাকার, এই যে মেসি বারবার ফাইনালে উঠতেছে এবং সে বারবার ব্যর্থ হইতেছে, এই যে হাহাকারগুলো না, এগুলো আসলে দর্শকদের মধ্যে বিশাল রকমের দাগ কাটছে। এবং এর ফলে হয়েছে কি, দর্শকদের তাদের প্রতি টান বাড়ছে, সমর্থন বাড়ছে, চাওয়াটাও খুব তীব্র হয়ে যায় সিরিয়াসলি। এবং মানুষের ব্যাপারটা হচ্ছে এরকম কি, এটা একটা দিক যে আমি চাই কিন্তু আমার ছেলেটাও ডাচ সমর্থক হোক, কারণ আমার মধ্যে সেই দাগটা কাটছে। এই কারণেই কিন্তু এটা হয়। আপনি যখন দেখবেন কি, নর্মালি আপনি যখন রেগুলার বেসড খুব ভালো থাকবেন না, আপনার এইগুলো ফ্যামিলিতে কিন্তু খুব বেশি করবে না, কাজ করবে না, আপনার ইচ্ছে করবে না অতটা। সো এইভাবেই আমার ডাচ সমর্থক হয়ে ওঠা আর কি। এবং আমি তারপর থেকে আসলে ডাচদেরকে সিরিয়াসলি মনে প্রাণে ফিল করি। আমি যদি আরেকটু অ্যাড করি, তো আমি তখন ফুটবল খেলায় আমি অন্যদের মতো ব্রাজিল বা মানে ল্যাতিন বেস যে ফুটবলটা, আর্জেন্টিনার সমর্থক ছিলাম না। তো যেহেতু আমি ইউরোপিয়ান সমর্থক ছিলাম বা ডাচদেরকে ফলো করা শুরু করলাম, ওই সময় আমি খেয়াল করলাম কি, আমি তো দেখতাম যে ব্রাজিল বা আর্জেন্টিনায় অনেক ক্যারিশমেটিক খেলোয়াড় আছে। সেই সুবাদে আমিও আমার মতো করে একটা খেলোয়াড়কে খুঁজে বের করলাম, যে ডাচ দলে পেয়ে গেলাম আমি একজন ডেনিস বার্গক্যাম্প। সেই ডেনিস বার্গক্যাম্পের সুবাদে আমি পিএল সমর্থক হইলাম, আর্সেনালের সমর্থন করা শুরু করলাম। সো এইটা আসলে আমার গল্প ডাচদেরকে নিয়ে।
হ্যাঁ, দারুণ একটা স্টোরি, ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবং আমরা আসলে আমি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখেছিলাম, যেখানে আপনি ঈদের দিনই বোধহয় ছবি তুলেছেন। সেখানেও আপনি আসলে ওই নেদারল্যান্ডসের কালারের একটা পাঞ্জাবি বা আলখাল্লা কিছু একটা পরে দাঁড়িয়ে আছেন। তো কতটা তীব্র হতে পারে সমর্থন সেটা দেখে বোঝা যায়। তো এখন আমার কাছে মনে হয় যে 2026-এ আমরা চলে আসলাম। ডাচরা তাদের ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ফাইনাল পর্যন্তও গিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি তারপরের যেই ধাপটা, শিরোপাটা জেতা, সেটা ঘরে তুলতে পারেনি। 2010 শেষবার ওই সর্বোচ্চ জায়গায় তারা যেতে পেরেছিল। তো ওই 2010 থেকে 2026-এর এই 16 বছরের জার্নিতে আপনি আসলে কি ট্রান্সফরমেশন দেখলেন এই ডাচ টিমটায়? কারণ এর পরের প্রশ্নে আমি যাব, সেখানে আমরা এই টুর্নামেন্টটা নিয়ে স্পেসিফিক্যালি ডিসকাস করবো আর কি। এই সময়টাতে আমরা সমর্থকরা যারা যেটা খুব মিস করি সেটা হচ্ছে ডাচদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডাচদের তারা ভালো ফরওয়ার্ড পাচ্ছে না অনেক দিন থেকে সেই ভ্যান পার্সি কি শেষ সেরকম একজন ভ্যান পার্সি স্ট্রাইকার আমাদের ছিলেন? সর্বশেষ একজন অফিসিয়ালি আমি যদি বলি যে স্ট্রাইকার ছিলেন, আমাদের একজন সুপারস্টার স্ট্রাইকার। আমরা আর এরপরে আর পাইনি। এটার মূল কারণটা কি? আমি আসলে বেশ স্টাডি করি ডাচ দল নিয়ে। আপনি খেয়াল করবেন যে আপনি পুরো বিশ্বে আপনি যদি দেখেন গত 20, 25, 30 বছরে কোন দুইটা দল যাদের ফুটবল ঐতিহ্য মানে হিউজ, কিন্তু তারা অত ভালো করছে না, একটা ব্রাজিল, একটা নেদারল্যান্ডস। এবং এর মূল কারণটা কি? এর মূল কারণ যেটা হচ্ছে যে আপনি হয়তো জানবেন বা আপনারা জানবেন যে ব্রাজিলে এবং নেদারল্যান্ডসে গত 20 বছরে প্রচুর ফুটবল একাডেমি গড়ে উঠছে। ব্রাজিলে কোনো একটা সময়ে এমন ছিল যে ব্রাজিলে কোনো ফুটবল একাডেমি ছিল না। ব্রাজিলে অফিসিয়ালি কিছু স্টেডিয়াম বানানো ছিল, যারা রাতে জব করে, তারা জব করে বাসায় ফেরার আগে সেই স্টেডিয়ামগুলোতে যেত, ফুটবল খেলতো, তারপর বাসায় ব্যাক করতো। একটা কালচার ছিল। কিন্তু এখন ফুটবল একাডেমি হয়ে মানুষের মধ্যে এই যখনই দেখতেছে যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এরা ভালো ফুটবল খেলতেছে, এদেরকে করতেছে কি একাডেমি নিয়ে নিচ্ছে। একাডেমি নিয়ে এদেরকে শেখানো হচ্ছে এদেরকে যে হ্যাঁ এইভাবে ফুটবল খেলতে হয়, এইভাবে পজিশন নিতে হয়, এইভাবে স্পেস ক্রিয়েট করতে হয়। এটা করার ফলে যেটা হয়েছে, আগে ব্রাজিলে যেটা ছিল যে ব্রাজিলের রাস্তায় মানুষজন ফুটবল খেলতো, যেটা স্ট্রিট ফুটবল খেলতো, ফ্রি স্টাইল ফুটবলের যে স্পেস কম থাকতো, এইখান থেকে বের হয়ে যেতে হবে। এইটা আর হচ্ছে না। এখন তারা ইউরোপিয়ানদের মতো ট্রাই করতেছে। তারা পজিশন নেয়, তারা কীভাবে পাওয়ারফুল ফুটবল খেলতে হয়, স্পেস কীভাবে নিতে হয়, স্পেস ক্রিয়েট কীভাবে করতে হয়, এইগুলো করে। কিন্তু ব্রাজিল কিন্তু তার যে ডিএনএ, সেই ডিএনএতে নাই। এই কারণেই কিন্তু ব্রাজিল ভালো করছে না। এটা 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে ব্রাজিল ভালো না করার পেছনে আমি আসছি। 2 নম্বর কারণ হচ্ছে যে ব্রাজিল ভালো করছে না, ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান লিগে খেলে না। আপনি যদি আগের ইতিহাসটা দেখেন, দেখবেন কি যে একটা দলের মেজর প্লেয়ারগুলো তাদের লিগে খেলে, নিজস্ব লিগে খেলে। ঠিক সেম কাহিনীটা ঘটছে আপনার নেদারল্যান্ডসের ক্ষেত্রে। যেটা ঘটছে কি, নেদারল্যান্ডস কিন্তু অনেক সুন্দর ফুটবল খেলে, তাদেরকে বলা হয় আধুনিক ফুটবলের তারা ক্রিয়েটর। তারা যে ফুটবলটা খেলতো, তারা সবসময় এরকম ফুটবল খেলতো যে আমরা যেটা বুঝি যে আধুনিক ফুটবলটা কি, তারা যেটা হচ্ছে যে ডিফেন্ডার চলে যাবে অ্যাটাকে, অ্যাটাকার চলে যাবে ডিফেন্ডারে। তার মানে হচ্ছে কি, দলের প্রয়োজনে, বলের প্রয়োজনে পজিশন ওয়াইজ প্লেয়ার মুভ করতে থাকবে। এই ফুটবলে সবার সেই টেকনিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে টু অ্যাডজাস্ট ইন দ্যাট পার্টিকুলার রোল। এক্স্যাক্টলি। এবং এই যে ডিএনএ, এটার মধ্যে নাই নেদারল্যান্ডস। এটার মধ্যে নাই। এটার মধ্যে নেদারল্যান্ডস সর্বশেষ ছিল 98-তে। তো 98-র পর থেকে কিন্তু নেদারল্যান্ডস এই ডিএনএ থেকে বের হয়ে আসছে। কিন্তু আমি যদি বলি 2010 সালের সাফল্য, এইখানে ছিল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি। এইখানে কেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির কথা বলবো, যে এইখানে স্নাইডারের মতো প্লেয়ার ছিল, ভ্যান পার্সির মতো প্লেয়ার ছিল, রোবেনের মতো একজন ম্যাজিশিয়ান প্লেয়ার ছিল। এদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির জন্য আমরা ফাইনালে গিয়েছি। আমি যদি বলি ডিএনএর ক্ষেত্রে, না, এটা হয় নাই। কারণ আমি গত 20 বছর 25 বছর আমি নেদারল্যান্ডসের যে ফুটবলটাকে আমি ভালোবাসি, বা নেদারল্যান্ডস সমর্থক যারা বা পৃথিবীর মানুষ যেটা ভালোবাসে, সেই ফুটবলটা নেদারল্যান্ডস খেলে না। কারণ তারা এখন খেলে কি, তারা এখন খেলে যে কীভাবে প্রেস করতে হবে, কীভাবে পজিশন নিতে হবে, কীভাবে স্পেস ক্রিয়েট করতে হবে। ওই যেই ফুটবলটা ক্রুইফ, বাস্তেনরা খেলে গিয়েছিলেন, এবং যেই ফুটবলটার জন্যই তারা আজকে ফেমাস, সেই ফুটবল থেকে তারা বের হয়ে গিয়েছেন। যখনই আপনি আপনার ডিএনএ থেকে, আপনার অবস্থান থেকে বের হয়ে আসবেন, আপনার সফলতা আসবে না। এবং সফলতা যদি চলেও আসে, সেটা সাস্টেইনেবল হবে না, এটা আমরা নিশ্চিত করে অন্তত বলতে পারি। দুটো টিমের খুবই ভালো একটা অ্যানালজি আপনি এনেছেন, ব্রাজিল এবং নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের যে বিষয়টা, অনেকে আবার বলছেন যে তাদের কালচারাল একটা অ্যাসপেক্ট হয়তো আছে। অ্যাজ আ কান্ট্রি তারা আসলে খুব
খুশি, অনেক স্যাটিসফাইড, এবং সে কারণেই কি তারা ওই লাস্ট পুশটা দিতে পারে কিনা, বা সেই আকাঙ্ক্ষাটা তাদের খুব বেশি কিনা যে না জিততেই হবে, এই বিষয়টাও তাদের মধ্যে আছে কিনা, বরঞ্চ তারা সৌন্দর্যের প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়, যেটা আমরা আগে কালচারালি দেখতাম। বাট ইটস অ্যাবসলিউটলি ট্রু, একাডেমি গড়ার কারণে হোক কিংবা এখনকার ফুটবল যেভাবে করে ফুটবলারদের ট্রেন করা হচ্ছে, ইটস টু মাচ মেকানিক্যাল, এবং সেখান থেকে হয়তো এই কারণে আমরা সেই স্ট্রিট ফুটবল খেলা ফ্লেয়ার সেটা কিন্তু ইভেন ব্রাজিলেও পাচ্ছি না, যেটা একটা বিরাট বড় শখ। নেদারল্যান্ডসের এই মুহূর্তে আমরা যদি তাদের স্কোয়াডটার দিকে তাকাই, আমরা গতকালের ম্যাচটা নিয়েও কথা বলবো। ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়েছিল, প্রথম ম্যাচটা জাপানের সাথে, সেটাও এক ধরনের ম্যাচ, আবার সুইডেনের সঙ্গে অল ইউরোপিয়ান ব্যাটল, সেটাও এক ধরনের ম্যাচ। রোনাল্ড কোমেন তো আছেন, আমার মনে হয় তার ভিতরে কিন্তু সেই রিফ্লেকশন অফ টোটাল ফুটবল যেটা বলছেন, ডিফেন্ডার উইল গো টু অ্যাটাক, অ্যাজ আ প্লেয়ার তিনি কিন্তু সেই মাপেরই একজন প্লেয়ার ছিলেন এবং সেভাবেই তিনি পরিচিত। তো এই দলটায় যখন তিনি হাল ধরলেন, এখন কি মনে হচ্ছে স্কোয়াডটার সঠিক ব্যবহার তিনি করতে পারছেন কিনা? কারণ দে আর প্লেইং অ্যান অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল দিন শেষে, মানে যার রিসোর্স আছে, গোলস কিন্তু আসছে নেদারল্যান্ডসের কাছ থেকে। নেদারল্যান্ডসের মূল সমস্যা আসলে কোচ, আমি পার্সোনালি মনে করব, আমি অন্যরা আমার সাথে হয়তো একমত নাও হতে পারেন, মূল কারণটা হচ্ছে কোচ। কারণ ওই যেটা আপনাকে আমি বললাম যে যখন একজন কোচ উনি কোচিং করান, উনি তখন একটা বিপদে পড়ে যান। উনি তখন করেন কি, সবসময় সব কোচই চায় কি যে আমি অন্তত আজকে যদি ম্যাচটা উইন নাও করি, আমি যেন লুজ না করি, আমি যেন না হেরে যাই। এটার ফলে যেটা হয় কি, সে তার যে কালচারাল যে ফুটবল, তার যে ডিএনএ, তার টিমের যে মোটিভ, তার টিমের প্লেয়ারদের যে ক্যাপাসিটি, সেখান থেকে বের হয়ে আসে। তো এইখান থেকে যখন আপনি বের হয়ে আসবেন, ফুটবল নষ্ট করে ফেলবেন। হয় কি, আমাদেরকে আসলে অনেক ন্যাচারাল ফুটবল খেলতে হবে। এক একটা দেশ কিন্তু এক একটা কালচারের মধ্যে দিয়ে তারা কিন্তু বড় হয়, বা তারা তাদের কালচারে বড় হয়। সো আমি যদি তাদের ন্যাচারাল ফুটবলটাকে যদি আমি শেষ করে দিয়ে তাদের যে ডিএনএ সেটা থেকে বের হয়ে যদি নতুন ফুটবল দিতে যাই, তখন কিন্তু ভালো করবে না। এই কাজটা উনি কিন্তু সেই ডাচ ফুটবলের সেরা যে একাদশটা এবং সেই 1988-এ যেই ইউরো জিতছেন, সেই দলের একজন কিন্তু উনি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং উনি ওয়ান অফ দ্য বেস্ট এবং অল টাইম বেস্ট একজন খেলোয়াড় ডাচ ফুটবলে। কিন্তু উনি যখন এই যে কোচ হিসেবে যখন আনছেন, উনি কিন্তু ওই সৌন্দর্যটা দিতে ব্যর্থ হচ্ছেন, যেটা হয়তো কিছুটা আমি গতকালকে রাতে এটার কিছুটা ছোঁয়া আমি পেয়েছি গতকাল রাতে, যে হ্যাঁ উনি হয়তো এখন ডিফারেন্ট ওয়েতে ভাবতে শুরু করেছেন। তো আমরা ম্যাচটা নিয়ে চলে যাই, যেখানে স্কোর লাইনটা সবাই জানেন, ইট ওয়াজ আ কম্প্রিহেন্সিভ উইন 5-1, এবং ওই একটা গোলও দিয়েছে সুইডেন যখন নেদারল্যান্ডস 4 গোলে এগিয়ে গিয়েছিল। তো ওভারঅল যখন স্কোয়াডটা ঘোষণা করা হয়, আমরা দেখছিলাম যে খুবই স্ট্রং একটা ব্যাকলাইন, ওয়েল নোন ফেসেস, ওয়ার্ল্ড ওয়াইড তাদের সুনাম আছে, ভ্যান ডাইককে সবাই চেনে, ভ্যান ডেভেনকে সবাই চেনে, সেই সাথে যদি মিডফিল্ডে যাই, দে হ্যাভ ভেরি গুড ট্রায়ো, ডিয়ং, রাইন্ডার্স, গ্র্যাভেনবার্গ, সবাই পপুলার প্লেয়ার্স। এবং সামনে গিয়ে একটু মনে হচ্ছে যে হ্যাঁ, তাদেরকে আসলে ওই ক্যালিবারের প্লেয়ার বা ওই সিলিংয়ের প্লেয়ার আছে কিনা যারা ফরওয়ার্ড লাইনটা কম্পিট করতে পারবে উইথ সাম আদার বিগ টিমস। তো এই ব্যাপারটাকে মোটামুটি পাশ কাটিয়ে গেছে ইন টার্মস অফ নাম্বারস অফ গোলস। আমরা গতকাল যেটা দেখলাম যে ব্রবিকে মনে হচ্ছে তাকে একটা প্রমিনেন্ট রোল দেওয়া হচ্ছে, তাকে বোধহয় তাদের ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসেবে চিন্তা করেছেন। গ্যাকপো গোলের মধ্যে ফিরছেন। সামারভিল আমার আগে থেকে মনে হচ্ছিল যে তিনি আসলে সাকসেস পাবেনি, এবং খুব ভালো লাগছে এটা দেখে যে তিনি আসলে ওয়ার্ল্ড কাপে এসে তিনি তার আসলে তাকে নিজেকে চেনাচ্ছেন পুরো বিশ্বকে, যারা চেনেন না তাকে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এবং কতটুকু স্যাটিসফাইড হচ্ছেন যে গোলস আসছে এবং হয়তো বড় নাম সামনে না থাকলেও তারা কিন্তু তাদের সেরাটা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছেন? আমি আসলে একটু হতাশ ছিলাম আমি যখন মেমফিস ডিপাইকে যখন আমাদের স্কোয়াডে দেখেছেন। বেসিক্যালি এই মুহূর্তে নেদারল্যান্ডস দলটা এমন একটা শেপে ফিরে আসছে, এই দলটাতে আসলে বেঞ্চও ডিজার্ভ করেন না, সরি টু সে। উনি অনেক সম্মান করি, উনি লেজেন্ডারি ফুটবলার। চয়েস থাকতো আপনি কাকে রাখতেন স্কোয়াডে মেমফিসের জায়গায়? আমি আসলে অ্যাকসেপ্ট মেমফিস, আমি যে কাউকে আমি এই পজিশনে খেলানোর জন্য রেডি আছি। হয় কি, একটা প্লেয়ারের অনেক কিছু থাকতে হয়, যেমন আপনাকে ফিজিক্যালি ফিট হইতে হবে, আপনাকে হাইট থাকতে হবে, আপনি যাতে এয়ারে কিছু করতে পারেন, আপনার স্পিড থাকতে হবে। ওনার আসলে কিছুই নেই। উনি একজন লেজেন্ডারি ফুটবলার, একসময় ভালো খেলতেন, আমাদের বাজে সময়টাতে সাপোর্ট দিয়েছেন। শুধু এইটার জন্য আসলে একটা টিম, এই লেভেলের টিম, এটা আমার মনে হয় না যে উনি এই পজিশনটা ডিজার্ভ করেন। আমার একটু সফট কর্নার আছে, কারণ উনি একটা সময় ইউনাইটেডে খেলে গেছেন, এই কারণে ভ্যান হাল ওনাকে নিয়ে এসেছিলেন। আমি নিজেও একসময় ওনাকে নিয়ে প্রচুর কথা বলতাম। আমি ওনার মধ্যে কিছু ক্যারিজমেটিক কিছু কাজ আছে, বেশ ম্যাজিক্যাল কিছু টাচ আছে ওনার। বাট আমি যখন দলের সমর্থক, আমি তো তখন আসলে মেমফিসের সমর্থক হইতে পারি না। সো এইটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি যেটা বলবো যে ডাচ ফুটবলের ওই যেটা বললাম যে ভ্যান পার্সির পরে আমরা আসলে ভালো কোনো স্ট্রাইকার পাই নাই। আমরা
বিভিন্ন সময় বিভিন্ন রকমের অকেশনাল স্ট্রাইকার পেয়েছি। হ্যাঁ, গতকালকে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো একজন স্ট্রাইকার পেতে যাচ্ছি, ও একটা ব্রেস করলো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনি যখন ভালো ফুটবল খেলবেন না, আপনি 2010 সালের কথা ভাবেন, স্পেন যখন বিশ্বকাপ জিতলো, তারা কিন্তু একটা দল হিসেবে খেলেছে, মাত্র 6টা গোল সম্ভবত, আমি ভুলটা করলে 6টা বা 7টা এক গাদা 1-0 হ্যাঁ, এবং প্রথম ম্যাচ হেরে শুরু করেছিলেন ওনারা। তো হয় কি, আপনাকে দল হিসাবে খেলতে হবে। আপনি যখন দল হিসাবে খেলবেন, আমার মনে হয় কি স্ট্রাইকারটা খুব বেশি ইম্পর্টেন্ট না তখন, কারণ কে গোল দিল এইটা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে জয়টা, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দর খেলাটা। খুব নাইসলি এক্সপ্লেন করেছেন বিষয়টা। তবে যদি আমরা ট্যালেন্টের কথা বলি, শাভি সিমন্সকে ডেফিনেটলি মিস করেছে ডাচরা, ভেরি আনফর্চুনেট তার ইনজুরি। তার জায়গাটায় সামারভিল কতটুকু আসলে কি করছে, তার সিলিংটা কেমন হতে পারে, তাকে দেখে আপনার কি মনে হচ্ছে আসলে? সামারভিলকে দেখে আসলে আমি যখন সামারভিলের নাম দেখি স্কোয়াডে বিশ্বকাপ শুরুর আগে, যখন তাকে দলে নেওয়া হয়, আমি শিওর না, সম্ভবত তার দল প্রিমিয়ার লিগে মনে হয় রেলিগেটেড হয়ে গিয়েছিল 2 দিন বা 3 দিন আগে। আমি খুব ভয়ে ছিলাম যে তাকে ডাকে কিনা, কারণ হয় কি, মানে ট্যালেন্ট বোঝা যায়। আপনার অনেক ভালো ফুটবল খেলার দরকার নেই, কিছু কিছু মানুষ যখন দৌড়ায়, হাঁটে, বল কি বলে যে বল রিসিভ করে, টাচ, এগুলো দেখলে কিন্তু আইডিয়া করা যায় যে সে কোন মানের খেলোয়াড়। তো আমি তাকে খুব চাইতাম, কিন্তু সে যখন প্রথম ম্যাচ গতকালকে নামলো, সে নামার পর আমার কাছে মনে হলো কি, ট্রাস্ট মি, আমি ম্যাজিক্যাল টাচগুলো ওর কাছেই পাইছি। এবং সে যখন খেলতেছে, আমার কাছে মনে হচ্ছে কি যে সে মাঠে আসতেছে, এবং সে যে গোলটা দিল, ও মাই গড, অসাধারণ। এবং সে ফুটবলের নেক্সট বিগ থিং আমি বলবো। এবং হয়তো এই বিশ্বকাপে যদি নেদারল্যান্ডস ভালো করে, হয়তো সেই ইয়াংস্ট প্লেয়ার হিসেবে হয়তো সে সেরা হয়ে যেতে পারে। খুবই এনকারেজিং এই সাইনটা ডাচদের জন্য। এখন আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই দলটার সিলিং কত দূর, তারা কত দূর যেতে পারবে? কারণ চিন্তা করে দেখেন যে গ্রুপ স্টেজে এক ধরনের একটা ফাইট হয়, রাউন্ড অফ 32 থেকে আমরা ধারণা করছি ব্রাজিলের গ্রুপ থেকে যারা সেকেন্ড হচ্ছেন তাদের সাথে মোস্ট লাইকলি খেলতে হবে নেদারল্যান্ডসকে। সো ইটস আ ডিফিকাল্ট টাস্ক। ব্রাজিলও সেকেন্ড হতে পারে, মরক্কো সেকেন্ড হতে পারে, সেখান থেকে নো গ্যারেন্টিজ, আবারও সেই ব্রাজিল নেদারল্যান্ডস চলে আসতে পারে। নকআউট ফেজে যদি যায়, অনেক সময় কিন্তু এরকম সিচুয়েশন হবে যখন আপনার ভালো পেনাল্টি টেকার্সের প্রয়োজন হবে, ভালো ক্যারেক্টারের প্রয়োজন হবে, ভালো কিপারের প্রয়োজন হবে টু কাউন্টার দোজ সিচুয়েশনস। নেদারল্যান্ডসের অ্যাজ আ স্কোয়াড তারা কি এটার জন্য প্রস্তুত এবার? আমি বলবো কি, আমাদের যে দলটা গতকালকে যে ফুটবল খেললাম, আমি যদি গতকালকের ফুটবলটা নিয়ে কথা বলি, আমি গতকালকের ফুটবল দেখে আমার রাতে ঘুম হয়নি। ট্রাস্ট মি, আমার ঘুম হয়নি। আমি অনেক দিন পরে মনে হলো কি যে আমি যে নেদারল্যান্ডস ফুটবলের সমর্থক ছিলাম, আমি যে ফুটবলটাকে ভালোবাসতাম, আমি সেই ফুটবলটাই গতকাল রাতে দেখলাম। গতকাল যে ফুটবলটা দেখলাম, ঠিক মানে আমরা যেটাকে বলি যে আধুনিক ফুটবল, নেদারল্যান্ডসের ফুটবল, সেই ফুটবলটাই দেখলাম। এই ফুটবলটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি আপনার প্রশ্নের উত্তর যে যদি এই ফুটবলটা তারা খেলে, আমি বলবো যে তারা বিশ্বকাপ জয় করতেও পারে। আমি বলবো যে ডাচ ফুটবল ফ্যানরা হয়তো আবার স্বপ্ন দেখতেও পারেন। গতকাল রাতে যে ফুটবলটা খেললো, যদি এই ফুটবলটা খেলে, এই ফুটবলটার সুবিধাটা হচ্ছে কি, যেমন গতকাল রাতের ফুটবল যেটা খেললো, সেটাতে এই যে অ্যাটাক করা, এই যে আবার ডিফেন্সে চলে আসা, কারো নির্দিষ্ট কোনো পজিশন নেই, যে যখন যেটা ফ্রি স্পেস পাচ্ছে সেখানে চলে যাবে, এই যে ফুটবলটা, টোটাল ফুটবল যেটা, এই ফুটবলটার সমস্যা হচ্ছে কি, আপনি যখন বল লুজ করবেন, আপনার গোল খাওয়ার চান্স থাকবে। হ্যাঁ, মানে অর্গানাইজেশনটা আপনি তখন সিরিয়াস। যেমন গতকালকে কিন্তু নেদারল্যান্ডস কি করতে পারতো, পৃথিবীর যে কোনো কোচ হলে, মানে এক্সেপ্ট গার্দিওলা, পৃথিবীর অন্য যে কোনো কোচ হলে গতকালকে ডিফেন্সিভ ফুটবল খেলতো। যে আমি অলরেডি 2টা গোল দিয়ে দিয়েছি, আমি অলরেডি 3টা গোল দিয়ে দিয়েছি, আমার দল, আমরা এখান থেকে একটা ডিফেন্সিভ ফুটবল খেলে আমরা জয়টা নিয়ে বের হয়ে যাই। এইটাই কিন্তু ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করে। আমি এইটাই আপনাকে বারবার বলতে যাচ্ছি যে ডিএনএ থেকে বের হয়ে যাচ্ছে দলগুলো। আমার কথা হচ্ছে যে নেদারল্যান্ডস গোল খাক, কিন্তু নেদারল্যান্ডস যদি এই অল অ্যাটাকে ফুটবলটা খেলে, তাদের যেই ফুটবল চার্ম, তাদের যে স্পিড, কন্ট্রোল, এবং তাদের যে ফুটবল কি বলে এটা যে ঐতিহ্য, তারা বের হয়ে আসবে। আমি খুবই বিশ্বাস করি, যদি এই ফুটবলটা খেলান দলকে, যে না, আমরা ফুটবল খেলবো, আমরা গোলের জন্য ফুটবল খেলবো, আমরা সুন্দরের জন্য ফুটবল খেলবো, আমরা কোনো নেগেটিভ ফুটবল খেলবো না, আমি বলবো যে নেদারল্যান্ডস হয়তো অনেক ভালো করবেন।
ভালো, অনেক আশাবাদী অনেক আশাবাদী কথা আপনি বলছেন, এবং আসলে নেদারল্যান্ডস ফুটবল নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না, বাট দিস ইজ ড্রিবলিং, সো আমাদেরকে এখানে আসলে অন্য কিছু ম্যাচও টাচ করতে হবে অল্প পরিসরে। জার্মানির যে ম্যাচটা হয়েছিল দ্যাট ওয়াজ প্লেন অ্যান্ড সিম্পল। প্রথম হাফে তারা পিছিয়ে গিয়েছিল এবং পরের হাফে গিয়ে আইভরি কোস্টের এগেনস্টে সেকেন্ড হাফ উন্দাভ, তাকে এইভাবে বলা হচ্ছে, 2টো গোল দিয়ে তিনি জার্মানিকে আরও 3টা পয়েন্ট তুলে দিয়েছেন। সো ফাইনালি 2 ওয়ার্ল্ড কাপ মৌসুম পরে জার্মানি মোটামুটি নিশ্চিত করতে পারছে যে তারা পরের রাউন্ডে যাবে, দেল গো টু দ্য নক আউট ফেজেস। বাট আমি যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানের ম্যাচটা। জাপান টিউনিশিয়ার সঙ্গে খেলেছে এবং টিউনিশিয়া এই ম্যাচটা খেলার পর তারা থার্ড টিম হিসেবে 2 ম্যাচ পরেই ওয়ার্ল্ড কাপ থেকে এলিমিনেটেড হয়ে গেছে। তার আগে হাইতি এবং টার্কি এই দুটো টিম এলিমিনেটেড হয়ে গিয়েছিল, এখন টিউনিশিয়াও সেখানে নাম লিখিয়েছে। জাপানের ফুটবলের ব্যাপারে আপনার যদি পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতেন, যে তারা কিন্তু একটা পর্যায় থেকে পিছিয়ে যায় না, যেই সময়টায় তারা খেলা শুরু করেছে সেখান থেকে অল্প বিস্তর করে হলেও তারা কিন্তু প্রোগ্রেসই করছে। তো তারা কি আসলে একটা সাস্টেনেবল প্রোগ্রেসের দিকে এগিয়ে যাচ্ছে কিনা? এবং আজকে কিন্তু তারা ফার্স্ট এশিয়ান টিম হিসেবে যে কোনো ওয়ার্ল্ড কাপ আসরে এক ম্যাচে 4টা গোল দেওয়ার রেকর্ডও করলো, একটা ক্লিন শিটও রাখলো, এবং তাকে ফুসু কুবোকে ছাড়া তাদের একজন তারকা মিনামিনো তিনি স্কোয়াডেই নেই, মিতোমা তাকে পায়নি তারা ওয়ার্ল্ড কাপের জন্য। তো এই এলিমিনেশনসের ভিতর দিয়েও জাপান তাদের হোম গ্রোন কোচ, তাদের এইসব ইউরোপিয়ান ফুটবল ক্রেডেন্সিয়ালস থাকা প্লেয়ারদের নিয়ে যা করছে, এই জাপানকে আপনি আসলে কিভাবে দেখছেন, কত দূর যেতে পারে? জাপানকে নিয়ে যদি কথা বলি, আমি শুধু ফুটবল না, আমি আসলে জাপানকে নিয়ে কথা বলা উচিত আমাদের আগে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা তাদের অর্থনীতি একদম দুমড়ে মুষড়ে যায়। জাস্ট 30 বছর পরে তারা এশিয়াকে লিড দেয়, তার 5-10 বছর পরে তারা পৃথিবীকে লিড দেয়। জাপান হচ্ছে সেই জাতি। জাপানকে নিয়ে কিছু মজার জিনিস আছে, যেমন বলা হয় কি যে জাপানের জঙ্গলেও যদি তুমি কখনো চলে যাও, যে জাপানের জঙ্গলে গেলে তোমাকে কোনো একটা লায়ন হয়তো তোমাকে একটা আক্রমণ করলো, হ্যাঁ, সে আগে মাথা নিচু করবে, তারপরে তোমাকে আক্রমণ করবে। ওদের রোবটগুলিও কখনো বুক উঁচু করে দাঁড়ায় না। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, জাপানিজরা এত প্রি প্ল্যান্ড, এত গোছানো, তারা মানে অন্য যে কোনো, আমি বলবো যে ন্যাশনাল দেশে তারা 100 বছর আগানো। তারা প্রথমে যেটা মার্ক করছে জাপান কিন্তু অনেক দিন আগে থেকে মার্ক করে রাখছে যে আমরা কবে বিশ্বকাপ জিতবো, হ্যাঁ, এরকম। কিন্তু তারা কিন্তু, এবং সেই বিশ্বকাপ তারা সম্ভব, আমি শিওর না, আমি জাস্ট আইডিয়া করে বলছি, এটা 2050 এর একটা মাস্টার প্ল্যান ছিল, তার আগে ছিল 2070 বা এরকম। আমি নাম্বারটা বলতে, তারা রিভাইজ করে এই নাম্বারটা চলে আসছে। তারা কিভাবে কাজ করতেছে দেখেন। তারা প্রথমে কাজ করলো হাইট নিয়ে, যে আমরা যেহেতু ফুটবল খেলবো, আমরা যত ভালো ফুটবলই খেলি না কেন, সবাই এয়ারে এসে স্পট ক্লিক করে এয়ারে এসে আমাদেরকে কিন্তু হারিয়ে দিবে। তারা হাইট নিয়ে কাজ করলো। তারা তখন ওইভাবেই কিন্তু প্লেয়ার পিক করা শুরু করলো, যে ব্রিলিয়ান্ট হতে হবে কিন্তু তোমার হাইটও থাকতে হবে। সো জাপানিজদের কথা যদি আমি বলি, আমি এত বেশি রকমের হ্যাপি জাপানিজদের খেলায়, যে তাদের প্রথম ম্যাচটার কথা যদি বলি, আমার কাছে মনে হয়েছে কি স্পেনের খেলা দেখতেছি, ডাচদের সাথেই তো খেললো। হ্যাঁ, স্পেনের খেলা দেখতেছি, যে এত সুন্দর টিকি টাকা খেলতে পারে একটা দল, এত মানে খেলা কি এইভাবে খেলাও সম্ভব? তখন আমার কাছে মনে হয়েছে কি, যে আমি হয়তো একটু বেশি উচ্ছ্বসিত ছিলাম যে এশিয়ান দল হিসেবে, যে যদি কখনো কোনো দিন এশিয়ানরা বিশ্বকাপ জিতে, সবার আগে জাপান জিতবে। জাপান আসলে একদিনের জন্য আসে না, তারা একটা টুর্নামেন্টের জন্য আসে না। জাপান আসলে অনেক মাস্টার প্ল্যান করে ফুটবলে আসেন। জাপানিজদেরকে নিয়ে আমার আসলে আর কিছু বলার নেই। অসাধারণ একটা ফুটবল টিম, অসাধারণ একটা নেশন। টোটাল ফুটবলের আমরা যদি সবচেয়ে বড় যিনি মানুষ, তার নাম হচ্ছে রাইনাস মিশেল, এবং রাইনাস মিশেলের শিষ্য হচ্ছেন ইভান ক্রুইফকে নিয়ে দুটো কথা না বললেই আসলে নয়, যেটা ডাচ ফুটবল ফ্যান হিসেবে আমি সবসময় বলতে চাই। আমি সবচেয়ে বেশি স্টাডি করেছি ইভান ক্রুইফকে নিয়ে, এবং ওনার স্টাডি করতে গিয়ে আমি যেটা দেখলাম, যে পৃথিবীতে কিছু কিছু মানুষ আসেন, আমি যদি একটু অন্যভাবে উদাহরণ দিই, আল্লাহ আমাকে মাফ করুক, অন্যভাবে একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে এরকম, যে বিভিন্ন যুগে যুগে কিন্তু বিভিন্ন রকমের দেখবেন প্রফেট আসছেন, বিভিন্ন ধর্মের কি বলে যে তারা প্রচার করতেন। ফুটবলের প্রথম এবং এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে বড় দার্শনিকের নাম হচ্ছে ইভান ক্রুইফ। উনি শুধুমাত্র যে একজন ফুটবলার ছিলেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে উনি কি বলে আপ টু নাও উনিও ওয়ান অফ দ্য মানে বেস্ট প্লেয়ার, ব্যাপারটা এরকম না, বা আপ টু নাও উনি ওয়ান অফ দ্য বেস্ট একজন কোচ বা ম্যানেজার, এইটাও না। উনি একজন দার্শনিক। আপনি যদি টোটাল জিনিসটা খোঁজেন, ফুটবল খেলোয়াড়, ফুটবল কোচ কিংবা ম্যানেজার, ফুটবলের দর্শন, ফুটবলের প্রতি অবদান, আপনি দেখবেন এই কম্বিনেশনের মধ্যে আপনি পৃথিবীতে কাউকে ওনার ধারে কাছে আনতে পারবেন না। উনি এত বড় একজন দার্শনিক ছিলেন। এইটা হচ্ছে
অরেঞ্জ ফুটবলের টোটাল ফুটবলের দর্শন। আমরা সামনের কিছু ম্যাচ রয়েছে যেখানে অফকোর্স স্পেন তারা সৌদি আরবের সঙ্গে খেলছে, সেটাও একটা ডিফিকাল্ট কাজ হবে। কেপ ভার্ডের সেই ম্যাচটার পরে তাদের উপর একটুখানি প্রেশার রয়েছে। উরুগুয়ে তাদেরও ম্যাচ আছে, নিউজিল্যান্ডের ম্যাচ আছে, ইজিপ্টের ম্যাচ আছে। ম্যাচ আসলে চলতেই থাকে, একই দিনে 4-5টা করে ম্যাচ। আগেকার ওয়ার্ল্ড কাপে দেখতাম 64টা ম্যাচের, এখন হচ্ছে 100+ ম্যাচের ওয়ার্ল্ড কাপ। সো হিসেব রাখাটা একটু ডিফিকাল্ট, বাট টাইম ইজ ওভার। আমাদের শো প্রায় শেষের পথে। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আশা করি নেদারল্যান্ডসের ব্যাপারে আপনি যে ধারণাগুলো দিলেন আমরা সামনের দিনগুলো তাদের ম্যাচগুলোর পর মিলিয়ে দেখতে পারবো, এবং যদি সুযোগ পাই আরও একবার আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের শোতে। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। রাইজিং ভিডিওর জন্য অনেক অনেক দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে আগামীকাল।